আমাদের মানে ঘরে বসে এটা ওটা ওই আমার খুব পর্দাতে থাকি এটা ওটা। তো আমার না বিশ্বাস ছিল না যে আমি যত নারীদের সাথে আলাপ আলোচনা হচ্ছে সেটা তো ওরকম করে মনে হয় না। আমার মনে হয় যে আমার মতো কিন্তু সবাই, এটা কিন্তু একটা ওয়েস্টার্ন জিনিস না, এটা আমার মানে রক্তের মধ্যেই আছে। তো যখন মানে এই যে 1000 মহিলার সাথে যখন একটা সম্মেলন হলো, তখন আর অনেকে কিন্তু মানে খুবই কম হয়তো এখানে নারী হয়তো ঢাকায় এসছে আগে, কিন্তু এটা ঢাকায় হয়েছিল। দেখলাম যে এবং প্রত্যেকটা মানে 10টা বিষয়, নারী ধর্ম, নারী ও স্বাস্থ্য, নারী আর আইন, এরকম মানে 10টা এরকম বড় ক্ষেত্র টপিকস আলাপ আলোচনা হচ্ছে, দেখছি এত মিল। এবং তখন আমরা ঠিক করেছিলাম যে আমরা ভায়োলেন্স এগেনস্ট উইমেন একটা বড় একটা প্রবলেম ছিল, ফিয়ার অফ ভায়োলেন্স এগেনস্ট উইমেন অ্যান্ড উইমেন্স পার্টিসিপেশন ইন পাবলিক স্পেসেস, এই দুইটা জিনিস এর উপরে নিয়ে কাজ করব। এবং এই 20 বছর ধরে এত এদিকে একদিকে নারীর আন্দোলন, একদম গ্রামে গঞ্জে পার্টিসিপেট করা কমিটিতে, তারপরে ইউনিয়ন পরিষদের নির্বাচনে, এইসব জিনিস। অ্যাট দ্য সেম টাইম আমি সরকারকেও এখানে একটা বলবো যে একটা বড় ভূমিকা পালন করেছে মাইক্রো পলিসি, এবং প্রত্যেকটা কিন্তু পার্টি, এটা মানে 2বার আওয়ামী লীগ 2বার বিএনপি লাস্ট 20 বছরে, কিন্তু মোটামুটি হেলথ অ্যান্ড উইমেন্স এম্পাওয়ারমেন্টের উপর কিন্তু জোর দেওয়া হয়েছিল, উইমেনকে সেন্ট্রিক করা হয়েছিল হেলথ অ্যান্ড এডুকেশনে, যার জন্য এখন there's more girls in primary schools than boys এখন। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে মাইক্রো ক্রেডিট এনজিওদের ভূমিকা, যেটা আমার মনে হয় সবাই জানে, এটা বলা হয়তো একটা ইয়ে না। আর আরেকটা জিনিস হচ্ছে অর্থনৈতিক দিক থেকে যদি দেখেন জিনিসটা, দ্য রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এখন আমরা তো 2 নম্বর ওয়ার্ল্ডে এক্সপোর্ট করছি, কিন্তু এখানে নারীরা এত এখানে একটা মানে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছে। এবং সেটাই আমি বলবো যে এই কিন্তু কনজারভেটিজমকে কিন্তু খুব মানে কি বলবো কাউন্টার করেছে। এবং মানে বাবা মা কিন্তু এখানে বলছে না যে ইসলাম বলেছে তুমি বাড়ির বাইরে কাজ করবে না, বরং খুব এনকারেজ করছে। এবং ওখান থেকে আমি বলবো যে ইভেন ঢাকার যে আমরা যে চলাফেরা করি এখন রাস্তায়, এবং দিন রাত মানে নারীর জন্য মানে বেশ সেফ ঢাকাতে, এবং শুধু ঢাকাতে না, চিটাগং এবং অন্যান্য জায়গাটা হচ্ছে কিন্তু মানে গার্মেন্টসের যে মেয়েরা যে কাজ করছে সেটা তার একটা বড় ভূমিকা পালন করেছে, এবং রিয়েল টার্মসে কিন্তু ক্ষমতায়ন হয়েছে, শুধু মানে কি বলবো উপরের দিক থেকে না, এখানে ডিসিশন মেকিংয়ে, এখানে এক্সপেন্ডিচারতে। তো আমার মনে হচ্ছে এখানে কিন্তু মানে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আছে। আমি একটা গার্মেন্টস ফ্যাক্টরির সাথে জড়িত, তো একটা মেয়ে অনেক দিন ধরে কাজ করছে, এবং বরং সে গ্রামে এসে একজনের সাথে শি মেট হিম অ্যান্ড শি ম্যারিড হিম। হ্যাঁ, তো এখন গার্মেন্টস ফ্যাক্টরিতে একটা ডে কেয়ার আছে। তো প্রথমে একটু কনজারভেটিভ যে না আমি তোমার জন্য প্রোভাইড করব, তো বলে যে ঠিক আছে আমি কাজ করি, মেয়েকে আমার ছোট মেয়েকে আমি ডে কেয়ারে রাখবো, কিন্তু বললো যে ঠিক আছে তুমি কাজ করো, কিন্তু যেটা তুমি আয় করো তুমি মেয়ের নামে একটা জমি কিনে রাখো। তো এবং যেমন সরকারি পলিসির সাথে আবার নিজের চেতনাও একটা সম্পর্ক আছে, যে না ফ্যামিলি প্ল্যানিং করব, বেশি 1-2টা বাচ্চা ইয়ে করবো, তাদেরকে বড় করব, আমার মেয়ে যেন গার্মেন্টস ফ্যাক্টরি আর কাজ করে না। কিন্তু ওই যে সরকারের যে এডুকেশন পলিসি আছে, সরকারের যে ফ্যামিলি প্ল্যানিংটা আছে, সব কিছু জড়িত মানে আমার মনে হচ্ছে। তো আমি জাস্ট একটা জিনিস একটু ইয়ে করতে চাই, যে শাহবাগে যখন ছিলাম, যেই টেনে নিয়ে এসছে এই জিনিসটা, আমি 2টার সময় রাত্রে 1-2বার গেছি, এখানে কিন্তু একদম মানে আমার মনে হচ্ছে যে খুব সেফ একটা জায়গায়। আচ্ছা আচ্ছা, মানে ওখানে নারী বলতে বিরাট ব্যাপার। এখন কলকাতায় বসে আমরা বুঝতে পারি যে এটা একটা বিরাট ব্যাপার। আমাদের সময় একদম শেষ, ফলে এখানেই আজকে আলোচনা শেষ করতে হবে। আমরা ছোট 2টো প্রশ্ন নিতে পারি, খুব বেশি প্রশ্নের সময় নেই। আপনারা যদি কেউ কিছু জিজ্ঞেস করতে চান। আমি চাইছি যদি শেষ সংশয় হতে পরে
আপনি এমনি খোলাখুলি একটু জোরে বলুন, শুনতে পাবেন। আমি চাইছিলাম যে সৈয়দ শামসুল হক একটা কবিতা করুন, টুকটা আনেন না। খুব মুশকিল হয় কবিতা এভাবে হঠাৎ আদেশ করলে। আগেকার দিনে হলে কবিরা এখানেই রাখতেন, না ওখান থেকে পারা যাবে না, কি বলে খানিকটা মনে আছে। একটা একজন আমাদের ওখানে মুক্তিযোদ্ধারা খুব লাঞ্ছিত হয়েছিল, এবং যখন ওই যে বললাম স্বৈরশাসক জেনারেল জিয়া এসেছিলেন, তিনি তাদের অনেককে রাষ্ট্রদ্রোহী বলে ফাঁসিতেও ঝুলিয়েছিলেন। তো একটা ব্যালেড লিখেছিলাম আকবর হোসেনের জন্য গান। এই আকবর হোসেনের একজন মুক্তিযোদ্ধা যাকে রাষ্ট্রদ্রোহী বলে ফাঁসিতে ঝুলিয়েছিল জেনারেল জিয়াউর রহমান 1978 সালে। তো ব্যালেডটা এরকম যে ব্যান্ড সঙ্গীত করে, এরকম বায়না নিয়ে একটা ওই আকবরের গ্রামের দিকে গেছে কলেজে তার জবানিতে। জলেশ্বরীর উত্তরে সে 19 কিলোমিটার, ভোগডাঙ্গায় গিয়েছিলাম সঙ্গে হাওয়াই গিটার, ভেবেছিলাম সেখান থেকে যাব মান্দার বাড়ি, আকবরের সঙ্গে যদি দেখা করতে পারি। 71-এর মুক্তিযোদ্ধা, 78-এই তার বিচার হলো ট্রাইব্যুনালে রাষ্ট্রদ্রোহিতার। দণ্ড পেল ফাঁসির দড়ি, ঝুলল ফাঁসি কাঠে, বৃষ্টি এসে ভেজায় কবর, গ্রীষ্মে কবর ফাটে। এখন এটি চৈত্র মাস, শিমুল গাছে ফুল, গাছে গাছে ধরেছে খুব দাঁত টকানো কুল, কুলের টকে দাঁত শীর্ষের আকবর কব্বরে, ভেবেছিলাম শোনাবো গান তাকে সমস্বরে। ও আকবর, হে আকবর, মৃত্যু এসে ছুঁলো, নড়ছে কেন তবু তোমার হাতের আঙুলগুলো? কিষান দেখে দগ্ধ মাঠ, মাঝি নৌকো ভাঙা, নদীর নাম ব্রহ্মপুত্র, ধুধুবালির ডাঙা, বাছুর ডাকে শীর্ণ স্বরে, গাভীর বাঁট শূন্য, এক দোকানেই আড্ডা মারে পাপ এবং পুণ্য। মানুষগুলো মহিষ যেন বাধা নেনে পুড়ছে, 72-এর সংবিধানের 4 স্তম্ভই পুড়ছে, পুড়িয়ে খাচ্ছে ক্ষেতের আলু আকবর কব্বরে। আর শোনানো হলো না গান তাকে সমস্বরে। ও আকবর, হে আকবর, মৃত্যু এসে ছুঁলো, উঠছে কেন তবু তোমার বুকের ঝড়গুলো? There are 2 more stanzas, but I don't remember offhand. Thank you very much. এরপরে আর কোনো আলোচনারই কোনো মানে হয় না। আজকের আলোচনা এখানেই শেষ হল। সবাইকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। ও তো আছে, ও তো চলছে দোকান।